জার্মান সবসময় 7 আপ পছন্দ করে কেন? ব্রাজিলের সমীকরণে যদি আমি বলি, তারা কিন্তু এখন খুব একটা ভালো পর্যায়ে নেই কিন্তু। রোনালদো থাকাটাই এখন একটা দলের মধ্যে বোঝা মনে হচ্ছে। ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচ আমি খুব বেশি বলব না। আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা ১-০ গোলে হতে পারে। আপনি ড্রেসিং রুমের সমস্যা যদি আপনি মাঠের মধ্যে দেখান, তাহলে কিন্তু কোনো যত মানে শক্তিশালী দল নিয়ে খেলেন না কেন, আপনি কিন্তু প্রত্যাশিত রেজাল্ট আপনি কখনোই পাবেন না। তার মানে কি ক্রিস্টিয়ানো রোনালদো কি দলের বোঝা হয়ে বোঝা শুরু এমন কিছু? মানে অন্যকে বল পাস দিবেন না, তখন তো আপনার এখানে ব্যক্তিকেন্দ্রিক একটা স্বার্থপরতা চলেই আসে। বিশ্বকাপের উন্মাদনায় বৈশাখী টিভির নিয়মিত আয়োজন বিশ্বকাপ ডেইলি নিয়ে আপনাদের সাথে আছি আমি তানজিলুর রহমান তুষার এবং আমার সাথে আছেন নুরুল আফসার। পুরো বিশ্বকাপ জুড়ে আমরা প্রত্যেকটি ম্যাচ বিভিন্ন ম্যাচ নিয়ে কথা বলেছি, বিভিন্ন ম্যাচের তথ্য উপাত্ত, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছি। সেই ধারায় আজকে আমরা কথা বলবো আজকের বিগ ম্যাচ ব্রাজিল বনাম হাইতি ম্যাচটি নিয়ে। তার আগে জানিয়ে রাখি নুরুল আফসার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আজকের সকালটা ব্রাজিল সমর্থকদের জন্য অসাধারণ একটা সকাল ছিল। তারা হয়তো বা তাদের যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে আজকে সকাল থেকে। খেলা নিশ্চয়ই দেখেছেন, কেমন লেগেছে আসলে? ব্রাজিলকে নিয়ে আমি বলবো যে তারা অনেকটাই মানে স্বস্তিতে আছে বর্তমানে। মরক্কোর সাথে খেলাটা ছিল আমাদের অপ্রত্যাশিত। ব্রাজিলের অপ্রত্যাশিত একটা খেলা ছিল। ওইখানে মরক্কোর সাথে খুব একটা ভালো করতে পারে নাই। মরক্কোর যেই হাই প্রেস খেলা, সেখানে বারবারই মনে হচ্ছিল ব্রাজিল খাবি খাচ্ছে। ওই জায়গা থেকে মানে ওই নিজেদের খেলার ফরমেশন চেঞ্জ করে নতুন একটা কৌশলে আনচেলত্তি খেলানোর চেষ্টা করছে ব্রাজিল দলকে, যার কারণে তার ফলাফলটাও খুব ভালোভাবেই বের করতে পারছে আমার কাছে মনে হয়। আমি যদি বলি যে এই মোরক্কোর থেকে শিক্ষা নিয়েছে কোচ আনচেলত্তি। ইগোর থিয়াগুর বদলে ম্যাথিউস কুনহাকে কিন্তু প্রথম একাদশে রাখা হয়েছে, এবং সেটার ফলাফল মনে হয় আপনি দেখছেন, আপনি সেটার ফলাফল মনে হয় খুব ভালোভাবেই পেয়েছি আমরা। দুটো গোল কিন্তু তার পা থেকে এসেছে, এবং সে কিন্তু দুর্দান্ত ফর্ম নিয়েই এই বিশ্বকাপে এসেছে। ভিনিসিয়াস কিন্তু দুর্দান্ত খেলছে, এবং যে কোনো সময়ের চেয়ে একটা সময় কিন্তু আপনি জানেন কি জানি না, রিয়াল মাদ্রিদের জুনিয়র ভিনিসিয়াস বলা হতো তাকে। ক্লাবে সে দুর্দান্ত খেলতো, চ্যাম্পিয়ন্স লিগও জিতাইছে। তারপর হচ্ছে কিন্তু ব্রাজিলের পরিসংখ্যান যদি বলেন, আমি যদি ভুল না করে থাকি, তার কিন্তু গত বিশ্বকাপে মাত্র একটা গোল ছিল। খেলা তো আসলে ৪৫ মিনিটের না, খেলা হবে হচ্ছে একদম ৯০ মিনিটের পরে, কিন্তু গোল দিয়ে জেতার সম্ভাবনা আছে। মানে আপনি হয়তো দেখছেন গত ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে ম্যাচে নেইমার গোল দেওয়ার পরে কিন্তু ব্রাজিলের ডিফেন্স যেরকম দুর্বল হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য, অথবা তারা কিন্তু অনেকটা মনে করে নিয়েছিল যে আমরা তো গোল দিয়ে দিয়েছি, এখন হয়তো আর মানে হচ্ছে তেমন একটা আক্রমণ হয়তো আসবে না। এবার যদি আমরা একটু অন্য প্রসঙ্গে আসি, যদি আমরা কোচিং সেকশনটায় আসি, মরক্কোর ম্যাচ এবং হাইতির সাথে এই ম্যাচ, কোচ কি কোনো চেঞ্জ বা কোনো নতুন কিছু দেখিয়েছেন কিনা? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় চেঞ্জটা, মানে সবচেয়ে বড় চেঞ্জটা মনে হচ্ছে ইগো থিয়াগোকে প্রথমে না খেলিয়ে ম্যাথিউস কুনহাকে খেলানো প্রথম ম্যাচ, প্রথম একাদশেই। এইটাই মনে হয় সবচেয়ে ভালো ইফেক্ট ফেলেছে, এবং এটা মনে হয় ভিনিসিয়াস আর হচ্ছে ম্যাথিউস কুনহা জুটি এই বিশ্বকাপে যে কোনো দলের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। নেইমার দলে ফিরলে ব্রাজিল দল আরো আরো শক্তিশালী হবে। কিন্তু একই সাথে আমরা যদি পর্তুগালের ম্যাচ নিয়ে একটু কথা বলি, সেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো খেলোয়াড় ছিল। তো ওই ম্যাচ দেখার পর আসলে আপনার কাছে আসলে কি মনে হচ্ছে টুয়েল ম্যাচটা? ফুটবলটা হচ্ছে ১১ জনের খেলা, ফুটবল কিন্তু একজনের না। ঠিক আছে, থিয়েরি অরি একটা কথা বলেছে, মানে পর্তুগাল ম্যাচের পরে, যে গোলটা একার দরকার না, গোলটা দলের দরকার। ঠিক আছে, তো সেই জায়গা থেকে রোনালদো কিন্তু সবসময় চেষ্টা করে যে সে নিজে একা গোল করতে, এবং এই জায়গাটার কারণে পর্তুগাল দলের মিডফিল্ডার, বিশ্বসেরা মিডফিল্ডার নিয়েও তারা কিন্তু একটা সমন্বয়হীনতায় ভুগছে। এটা শুধু এই ২০২৬ বিশ্বকাপ না, ২ বছর আগেও যদি আমরা ইউরো কাপেও দেখি, একই সমস্যা তারা পড়ছে। তার মানে কি ক্রিস্টিয়ানো রোনালদো কি দলের বোঝা হয়ে বোঝা শুরু এমন কিছু? এটা অনেকেই বলছেন, অনেক ক্রীড়া বিশেষজ্ঞ যারা আছেন, যেমন ধরেন আমি অরির কথা আবার বলবো, যে তিনি অনেকটা এরকমই একটা কথা বলেছেন যে গোল শুধু একজনের না, পুরো দলের দরকার। সেক্ষেত্রে আপনি মানে যদি আপনার যদি মনে হয় যে না, আপনার গোল সংখ্যাটা বাড়ানোর জন্য আপনি বরাবরই খালি বারবার নিজে গোল দেওয়ার চেষ্টা করবেন, অন্যকে দিয়ে গোল না দেওয়ার চেষ্টা মানে অন্যকে বল পাস দিবেন না, তখন তো আপনার এখানে ব্যক্তিকেন্দ্রিক একটা স্বার্থপরতা চলেই আসে।
তো সেক্ষেত্রে আমি বলবো যে রোনালদোকে ছাড়াই যদি মাঠে নামে আমার মনে হয় সেটাই পর্তুগালের জন্য সবচেয়ে ভালো হবে। নেইমার ফিরছে, এটা ব্রাজিল সমর্থকদের জন্য খুবই সুসংবাদ, এবং তারা আজকে সকালের পর থেকে তাদের জন্য একটি নতুন একটি সকাল বলা চলে। তো ব্রাজিলের পরবর্তী ম্যাচ স্কটল্যান্ডের সাথে, কি আশা করছেন, কেমন হতে পারে? ব্রাজিলের সমীকরণে যদি আমি বলি তারা কিন্তু এখন খুব একটা ভালো পর্যায়ে নেই, কিন্তু মরক্কোর সাথে যখন ড্র করেছে সেখানে জায়গায় স্কটল্যান্ড কিন্তু খুব একটা দুর্বল দল না, ইউরোপের কিন্তু তারা মোটামুটি মাঝারি মানের দল বলাই যায়। স্পেন ফ্রান্সের পরেই কিন্তু তাদের নাম চলে আসে। তো সেক্ষেত্রে আর ইউরোপের খেলাটাই হচ্ছে হাই প্রেসের খেলা, ঠিক আছে, সেখানে যে কোনো সময় যে যে কোনো কোনো কিছু। সময় একটা বিপদ ঘটার সম্ভাবনা থাকে, হাইতির দিকেও তাকিয়ে থাকার একটা সম্ভাবনা তবে থাকতে আফসার, পারে। আপনি যদি বলি যে হাইতির ম্যাচের পর, হাইতির ম্যাচ দেখার পর সমর্থকরা, ব্রাজিলের কোটি সমর্থকরা হয়তো বড় আশা নিয়ে এখন বুক বাঁধবেন। নেইমার ফিরছেন, কি মনে হয়? যদি আমি প্রেডিকশনের কথা বলি তাহলে ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচ কি হতে পারে রেজাল্ট? ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচ আমি খুব বেশি বলবো না, আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা 1-0 গোলে হতে পারে। হ্যাঁ, ব্রাজিলে একটা গোল দিতে পারে এবং সেটা ভিনিসিয়াস অথবা নেইমার, ওরা দুইজনেই একটা গোল হতে পারে আর কি, এর বেশি আমার কাছে মনে হচ্ছে না বড় কিছু প্রত্যাশা করা যায়। আশা করি আমরা মাঠের খেলায়, মাঠের মাঠের রেজাল্টই প্রমাণ হবে, দেখা যাক। এবার একটু আমরা যদি আরেকটি খেলার প্রসঙ্গ, যেটা আর্জেন্টিনার সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে, তারা আলজেরিয়া এবং আর্জেন্টিনা ম্যাচ কেমন ছিল, কেমন দেখলেন, কি বলবেন? আর্জেন্টিনার এখন পর্যন্ত ওদের দুর্বলতা কোনোভাবেই চোখে পড়ছে না, কারণ হচ্ছে ওদের দুর্বলতা যা কিছু চোখে পড়েছিল পুরোটাই কাটিয়ে দিয়েছে লিওনেল মেসি। একটাই নাম যেটা এখন পর্যন্ত, সেটা যদি ওদের দুর্বলতার নাম হয়, সেটা যদি ওদের শক্তির নাম হয়, অথবা সেটা যদি ওদের একটা কনফিডেন্সের ব্যাপার হতে পারে, সেটা এখনও লিওনেল মেসি। সে যখন দলে থাকবে তখন অন্য দলে অন্য খেলোয়াড়দের পারফরমেন্স কীরকম হবে তার থেকে লিওনেল মেসি হ্যাটট্রিক করেছে এরপরে আর কোনো কথা আমার মনে হয় না থাকে। আফসার, আগামী সোমবার এই ম্যাচ হবে, আর বাংলাদেশের সময় রাত 11টায়। যদি প্রেডিকশনের কথা বলি, কি হতে পারে? আমার কাছে মনে হচ্ছে মেসি যদি একটা গোল দেয় অন্য আরেকজন তো অবশ্যই সেখানে, লাউতারো অথবা হচ্ছে আলবারেজ, তারা যদি যে কোনো একজন খেলে তাদের পক্ষ থেকে একটা গোল প্রত্যাশা করতেই পারি। তো সেক্ষেত্রে আমি 2-0 একটা প্রেডিকশন করতে পারি। 2-0, ওকে। আমরা এটা মাঠের খেলাতে দেখা যাবে বিশ্বসেরা দলটি কি করবে। আমরা পুরোটা সময় জুড়ে বিশ্বকাপের ব্রাজিল ম্যাচ, আজকে সকালে যে ম্যাচটি হয়েছে এই ম্যাচটি নিয়ে কথা বলেছি, আর্জেন্টিনার প্রসঙ্গ সহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছি। দর্শক, আপনাকে একটু জানিয়ে রাখি, আজকে দুটি খেলা রয়েছে, একটি রাত 11টায় নেদারল্যান্ড বনাম সুইডেন, এবং আরেকটি অনেকটাই বিগ ম্যাচ রাত 2টায় জার্মান বনাম আইভরি কোস্টের, অন্যতম একটি বিগ ম্যাচ জার্মানি বনাম আইভরি কোস্টের ব্যাপারে একটু জানতে চাইবো। জার্মানি নিয়ে আসলে প্রশ্ন তোলার কোনো যুক্তিকতা নেই, অন্যদিকে রয়েছে আইভরি কোস্ট, আফ্রিকানের ভালো একটি দল। কি বলবেন, কি হতে পারে? জার্মানিকে নিয়ে বিশ্বকাপে প্রথমে তেমন একটা প্রত্যাশা ছিল না, তো এখন জার্মানিকে মানে আমি যদি বলি যে আইভরি কোস্ট একদম পুরা মানে দন্তহীন একটা। আপনাকে যদি এখানে একটু যদি আমি একটু যোগ করি, জার্মান সবসময় 7 পছন্দ করে কেন? মজার ব্যাপার হলো যে এই ব্রাজিলের হাইতির বিপক্ষে খেলার আগে কিন্তু যেই ইকুয়েশন ছিল সেখানে কিন্তু দ্বিতীয় রাউন্ডেই কিন্তু জার্মানির সাথে ব্রাজিলের একটা দেখা হওয়ার সম্ভাবনা ছিল, তবে সেই সম্ভাবনাটা উড়িয়ে দিয়েছে ওরা হাইতির বিপক্ষে জেতার কারণে। তবে সেমিফাইনাল অথবা ফাইনালে ব্রাজিলের সাথে দেখা হতেই পারে, এখন সেখানে আবারও 7 হতে পারে, কিন্তু অস্বাভাবিক কিছু না, কারণ ব্রাজিল দলটা আসলে এখন আমার কাছে মনে হয় খুব একটা ভালো পজিশনে নেই, তাদের কম্বিনেশন খুবই বাজে, তারকা খেলোয়াড় আছে কিন্তু তাদের মধ্যে সমন্বয়হীনতা বেশি। আফসারের কথা সূত্রেই বলি যে এইবারে বিশ্বকাপ যে কোনো কিছু হতেই পারে, মাঠের খেলায় যে কোনো সময় যে কোনো কিছু ঘটতেই পারে। দর্শক, আরেকটি বার জানিয়ে রাখি যে আজকে রাতে দুটি ম্যাচ রয়েছে। 11টায় নেদারল্যান্ড বনাম সুইডেনের ম্যাচ, এবং 2টায় হাই ভোল্টেজ একটি ম্যাচ জার্মান বনাম আইভরি কোস্টের। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। আর আমরা পুরোটা সময় জুড়ে আমরা আসলে কথা বলছিলাম ব্রাজিল হাইতি ম্যাচ সহ বিভিন্ন এর আগের ম্যাচগুলো নিয়ে, আর্জেন্টিনা এবং পর্তুগালের ম্যাচগুলো নিয়ে কথা বলছি, বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের কথায় চলে এসেছে বিভিন্ন তথ্য উপাত্ত এবং বিশ্লেষণ। আমাদের সাথে পুরোটা সময় থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা ফিরে আসবো বিশ্বকাপ ডেলি নিয়ে পরবর্তী ম্যাচে, পরবর্তী কোনো ইস্যু নিয়ে। সেই পর্যন্ত বৈশাখীর সাথেই থাকুন।